বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস জনিত এই বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রেণী কার্যক্রম চলমান রাখার জন্য অনলাইন শ্রেণী কার্যক্রমের উদ্যোগ নিয়েছে। এর ধারাবাহিকতায় আমরা আজ ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিষয়ের সম্মান কোর্স কোড 24-24-01, কোর্সের নাম আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থায়ন, কোর্সের বিনিময় হার নির্ধারণ বিষয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন শ্রেণী কার্যক্রমের পরিচালনায় আছি আমি রেজাউল করিম, সহকারী অধ্যাপক, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, আনন্দমোহন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের আলোচ্য বিষয়ে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিডিও অন, কেমন আছেন স্যার? ভিডিও অন করো। জাকিয়া, জি এক্সচেঞ্জ রেট বিষয়ে আলোচনা করব। এখন আমরা আলোচনায় যাচ্ছি। হ্যাঁ, আলোচনায় যে বিষয়গুলো সমস্যা হবে বুঝতে, সেগুলো প্রশ্ন করবে। আমি প্রশ্ন জিজ্ঞেস করব, তখন তোমরা ফিডব্যাক করবে, কেমন? জি স্যার। আচ্ছা, ওকে। বিনিময় হার নির্ধারণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিনিময় হার নির্ধারণ আমরা দেখি যে ব্যক্তিগত জীবনে যখন আমরা কেনাকাটা করি, কোনো মার্কেটে গিয়ে বা কোথাও কেনাকাটা করি, তখন দেখা যাচ্ছে যে আমরা গুডস এন্ড সার্ভিসের যখন আমরা নেই, তখন কিন্তু আমরা বিনিময়ে মিডিয়াম অফ এক্সচেঞ্জ হিসেবে আমরা পেমেন্ট করি। এখন যখন আমরা আমাদের দেশের অভ্যন্তরে কেনাকাটা করব, অর্থাৎ বাংলাদেশে যখন আমরা ক্রয় করব, তখন দেখা যাবে যে আমরা টাকায় সেটা পেমেন্ট করছি, অর্থাৎ এখানে আমাদের বিনিময় হচ্ছে টাকার মাধ্যমে। কিন্তু যখন আমরা আন্তর্জাতিক পর্যায়ে এক দেশ অন্য দেশের সাথে যখন আমরা বাণিজ্য করব, তখন কিভাবে সেটা আমরা গুডস এন্ড সার্ভিসের ভ্যালুটা আমরা পে করব। তো এই ভ্যালু পেমেন্ট এর যেটার মাধ্যমে করা হয়, সেটাই হলো আমাদের এক্সচেঞ্জ রেট। অর্থাৎ আমরা এক দেশের সাথে অন্য দেশের ক্ষেত্রে যখন আমরা এক দেশের সাথে যখন অন্য দেশে আমরা বাণিজ্য করব, তখন দেখা যাবে যে আমাদেরকে যে টাকা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো না, সেটা হলো একটা
আমরা যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কারেন্সি আছে সেই কারেন্সি দ্বারা আমাদেরকে পরিমাপ করতে হবে, পেমেন্ট করতে হবে। কিন্তু সেই কারেন্সি পেতে গেলে আমাদের দেশীয় মুদ্রায় সেই কারেন্সির সাথে আমরা কিভাবে লেনদেন করব, সেই যে রেট রয়েছে, সেই একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেটাই হলো বিনিময় হার। তাহলে এক্সচেঞ্জ রেট এক দেশের প্রতি একক মুদ্রা বিনিময় অপর দেশে যে পরিমাণ মুদ্রা পাওয়া যায় তাকে বৈদেশিক মুদ্রা বা বিনিময় হার বলে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দেশীয় টাকায় অন্য দেশের যে পরিমাণ গুডস এন্ড সার্ভিস ক্রয় করতে পারবো, অথবা অন্য দেশের মুদ্রার সাথে যে পরিমাণে বিনিময় করতে পারবো, সেটাই হলো আমাদের টাকার সাথে ওই দেশের মুদ্রার বিনিময় হার। অন্যভাবে বলা যায় যে মূল্যানুপাতে এক দেশের মুদ্রার সাথে অপর দেশের মুদ্রার বিনিময় ঘটে যে মূল্য অনুপাতে, তাকে বিনিময় হার বলে। এক্ষেত্রে যেমন আমরা বলতে পারি যে যেমন বাংলাদেশের আমরা যেমন 85 বা এর আশেপাশে 85 টাকায় যেমন আমরা $1 পেয়ে থাকি, এখন ডলারের সাথে আমাদের টাকার বিনিময় হার হলো $1 ইকুয়াল টু 85 টাকা। এটাই হলো আমাদের এখানে ডলারের সাথে টাকার বিনিময় হার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিনিময় হারের বেশ কিছু সংজ্ঞা রয়েছে, তার মধ্যে জনপ্রিয় একটা সংজ্ঞা আমি এখানে দিয়েছি, যে প্রখ্যাত অর্থনীতিবিদ রিচার্ড টি চিলের মতে এক্সচেঞ্জ রেট আর দ্য প্রাইসেস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ আদার কারেন্সি। অর্থাৎ এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার যে মূল্য, সেই মূল্যের অনুপাতটা প্রকাশ করাই হচ্ছে বিনিময় হার। অর্থাৎ আমরা যখন গুডস এন্ড সার্ভিস বিদেশের কোনো কান্ট্রির সাথে ক্রয় বিক্রয় করি, তখন দেশীয় মুদ্রার সাথে বিদেশের মুদ্রার যে বিনিময় যে 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 অনুপাতে আমরা এক্সচেঞ্জ করি বা যে অনুপাতে আমরা দাম নির্ণয় করি, সেটাই হলো বিনিময় হার। বিনিময় হারের মাধ্যমে একটা কারেন্সির মূল্য প্রকাশ পায় দেশীয় মুদ্রার সাথে। আমরা এখন দেখব যে ভারসাম্য বিনিময় হার। ভারসাম্য বিনিময় হারটা আসলে কি? ভারসাম্য বিনিময় হার বলতে আমরা বুঝি যে এমন এক বিনিময় হার, যে বিনিময় হার চাহিদা এবং যোগানের সাপেক্ষে এটা স্থির হয়। অর্থাৎ ডিমান্ড এন্ড সাপ্লাই অনুযায়ী এটা ফিক্সড হয়। অর্থাৎ সাপ্লাই এবং ডিমান্ড পরস্পরের ইন্টারঅ্যাকশনের ভিত্তিতে এটা স্থির হয়। এখানে কোনো ইন্টারভেনশন থাকে না কোনো পক্ষে। সাধারণত সাপ্লাই এবং যোগানের মাধ্যমে যে বিনিময় হারটা ঠিক হয় সেটাকে বলে ভারসাম্য বিনিময় হার। অর্থাৎ এখানে স্বয়ংক্রিয়ভাবে এক দেশের কারেন্সির সাথে অন্য দেশের কারেন্সির বিনিময় ঘটে, অর্থাৎ বিবেচ্য কান্ট্রির কারেন্সির বিনিময় এখানে ঘটে। আর কোনো কারণে যদি এই বিনিময় হার চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা আবার নতুন ভারসাম্য পর্যায়ে চলে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে একটা ভারসাম্য বিনিময় হারের একটা চিত্র আমরা এখানে দিয়েছি। তো দেখা যাচ্ছে যে এখানে এক্স অক্ষ বরাবর ও এক্স অক্ষ বরাবর বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান দেওয়া আছে, এবং ও ওয়াই অক্ষ বরাবর দেওয়া আছে বিনিময় হার। এখানে ওএস হলো সাপ্লাই রেখা এবং ডি ড্যাশ হলো এখানে চাহিদা রেখা। যেহেতু দাম কমে গেলে চাহিদা বাড়ে, এবং দেখা গেল যে যেহেতু দাম কমলে চাহিদা বাড়ে, এবং চাহিদা কমে গেলে আবার দাম বাড়লে যেমন চাহিদা কমে, দাম এবং চাহিদার সাথে যেহেতু একটা বিপরীত সম্পর্ক রয়েছে, তাই এটা চাহিদা রেখাটা হলো ডান দিকে নিম্নগামী,
সাপ্লাই রেখাটা হলো ঊর্ধ্বগামী হয়েছে, ডান দিকে ঊর্ধ্বগামী, বাম থেকে ডান দিকে। সুতরাং সাপ্লাই রেখা ঊর্ধ্বগামী এই জন্যই যে আমরা জানি যে প্রাইস বাড়লে কিন্তু আমাদের সাপ্লাই বাড়ে, সাপ্লাইয়ের সাথে প্রাইসের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং প্রাইস কমলে সাপ্লাইটা কমে যায়। আমরা এই এখানে এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে ই বিন্দুটা হলো এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এবং ওবি হলো এখানে বিনিময় হার, অর্থাৎ দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার যে এক্সচেঞ্জ রেট সেটা হলো ওবি। এখন আমরা দেখবো যে ই বিন্দুটা কিভাবে ইকুইলিব্রিয়াম থাকে, অর্থাৎ যদি এটা ডিসইকুইলিব্রিয়াম হয়ে যায় তাহলেও সেটা কিভাবে ই বিন্দুতে থাকবে আর ডিমান্ড এন্ড সাপ্লাই ফ্যাক্টরের দ্বারা, সেটা আমরা এখানে দেখব। চিত্রে ওএক্স অক্ষে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান দেখানো হয়েছে। আমাদের যে ওএক্স অক্ষটা আছে, এই ওএক্স অক্ষে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান দেওয়া আছে। তো ও ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে ও ওয়াই অক্ষ বরাবর বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার আছে সেটা দেওয়া আছে। আমরা এখন বৈদেশিক মুদ্রার দাম হ্রাস পেলে এর চাহিদা বৃদ্ধি পায়, এবং দাম বৃদ্ধি পেলে এর চাহিদা হ্রাস পায় বলে চাহিদা রেখা নিম্নগামী হয়েছে। চাহিদা রেখাটা আমাদের এখানে নিম্নগামী। পক্ষান্তরে দেশীয় মুদ্রার দাম বৃদ্ধি পেলে বৈদেশিক মুদ্রার যোগান বেড়ে যায়, এবং দাম হ্রাস পেলে এর যোগান কমে যায় বলে বৈদেশিক মুদ্রার যোগান রেখা এসএস হলো ঊর্ধ্বগামী। চিত্রে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার চাহিদা এবং সাপ্লাই রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে, এবং ওবি হলো আমাদের ভারসাম্য বিনিময় হার। কারণ অবি ভারসাম্য বিনিময় হার এই জন্যই কারণ অবি বিনিময় হারে বৈদেশিক মুদ্রার চাহিদা এবং যোগান পরস্পর সমান রয়েছে, অর্থাৎ যতটুকু চাহিদা ঠিক ততটুকুই আমাদের এখানে সাপ্লাই রয়েছে। এখন বিনিময় হার যদি অবি অপেক্ষা বেশি হয়, অর্থাৎ অবির উপরে উঠে যায়, তবে দেখা যাচ্ছে যে বৈদেশিক মুদ্রার চাহিদা অপেক্ষা সাপ্লাই বেড়ে যাবে। যদি আমাদের এখানে অবি রেখার উপরে এই পয়েন্টে যদি চলে যায়, তখন দেখা যাবে যে অবি রেখার উপরে গেলে দেখা যায় সাপ্লাই বেড়ে যাবে এক্ষেত্রে, কিন্তু চাহিদা কমে যাবে, অর্থাৎ এখানে চাহিদার চেয়ে সাপ্লাই বেশি হয়ে যাচ্ছে। এখন এই চাহিদার চেয়ে সাপ্লাই বেশি হওয়ার জন্য ফলে দেখা যাচ্ছে যে এই যে দাম বেড়ে গেল এবং তার সাপ্লাই বেড়ে গেল, এবং চাহিদা কিন্তু তার চাহিদা তার কমে গেছে, সেই জন্য এই যে এই কম চাহিদা এবং বেশি সাপ্লাই, এটা পরস্পর ইন্টারেকশনে পরবর্তীতে এটা আবার এই বৈদেশিক মুদ্রার প্রাইসটা কমে আবার ই বিন্দুতে চলে আসে, আবার ওবিতে চলে আসে। এভাবে এটা কারেক্টিং হয়। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আর বিনিময় হার যদি অবি অপেক্ষা কম হয়, অবির চেয়ে যদি বিনিময় হারটা কমে যায়, অবির চেয়ে যদি বিনিময় হারটা কমে যায়, তাহলে কিন্তু দেখা যাবে যে এখানে চাহিদার চেয়ে সাপ্লাই কমে যাবে, অর্থাৎ আমাদের যে যোগান যে আছে সেই যোগানের চেয়ে চাহিদা বেশি হবে। ফলে চাহিদা বাড়লে আমরা জানি চাহিদা কখন বাড়ে, চাহিদা যখন বাড়ে তখন দাম কমে যায়। তাহলে এই যে বৈদেশিক মুদ্রার দাম কমে গেল, দাম কমে যাওয়ার ফলে এর কিন্তু সাপ্লাইটা কমে গেল,
এর ফলে দেখা যাচ্ছে যে সাপ্লাই কমার ফলে এবং চাহিদা বাড়ার ফলে চাহিদা এবং সাপ্লাই ইন্টারঅ্যাকশনের মাধ্যমে এটা কিন্তু এই প্রাইসটা আবার বাড়তে বাড়তে আবার ই বিন্দুতে চলে যাবে। হ্যাঁ, জয় সরকার শুনতে পাচ্ছ? হ্যাঁ, আনমিউট করো। হ্যাঁ জয়, জি স্যার শুনতেছি স্যার, জি স্যার শুনতেছি। আমরা কিন্তু এতক্ষণ যে ভারসাম্য বিনিময় হারটা বললাম যে এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে ভারসাম্য বিনিময় হারের ক্ষেত্রে বিনিময় হার যদি বেড়ে যায়, আমরা চিত্র খেয়াল করো যে অবির চেয়ে যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে চাহিদা কমে যাবে, সাপ্লাই, জি স্যার। সাপ্লাইয়ের সাথে আমাদের জানি যে দামের একটা পজিটিভ সম্পর্ক আছে। সাপ্লাই বাড়লে দেখা যাচ্ছে যে দাম বাড়লে সাপ্লাই বাড়ে, আবার দেখা যাচ্ছে যে আবার দাম বাড়লে আবার কিন্তু দেখা যাচ্ছে চাহিদা কমে। এই চাহিদা এবং সাপ্লাইয়ের পারস্পরিক ইন্টারঅ্যাকশনের ফলে এক সময় কিন্তু একটু দেখান কারেক্টিং পর্যায়ে এসে কিন্তু ই বিন্দুতে আবার চলে আসে। ঠিক অনুরূপ ভাবে যখন বৈদেশিক মুদ্রার বিনিময় হার অর্থাৎ প্রাইসটা কমে যখন অবির নিচে চলে আসবে তখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে চাহিদা বেড়ে যাবে কিন্তু সাপ্লাই কমবে। এই কম সাপ্লাই এবং বেশি চাহিদা পরস্পরের ইন্টারঅ্যাকশনের ফলে কিন্তু আবার সেটা ওই ই বিন্দুতে চলে যাবে। এইভাবে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা বজায় থাকে এবং এই বিন্দুতে বৈদেশিক বিনিময় হার লেনদেনটা হয়। সুতরাং আমরা এখানে দেখতে পেলাম ভারসাম্য বিনিময় হার। আমরা এখন দেখবো হলো আমরা বিনিময় হারের গতি পরিমাপ। কিভাবে বিনিময় হারের গতি আমরা পরিমাপ করতে পারি। মেজারিং এক্সচেঞ্জ রেট মুভমেন্ট। একটি দেশের অভ্যন্তরে যদি লেনদেন সংগঠিত হয় তাহলে তা পরিশোধ করা হয় মুদ্রা বা নিজস্ব মুদ্রার মাধ্যমে, যেটা আমরা আলোচনা শুরুতে বলেছিলাম যে আমরা যদি ডোমেস্টিক্যালি কোনো জিনিসপত্র ক্রয় করি ডোমেস্টিক মার্কেটে তাহলে সেটা আমরা ডোমেস্টিক কারেন্সি দিয়ে সেটা পরিশোধ করতে পারি। তো লেনদেনটা যদি সংগঠিত হয় অন্য দেশের সাথে তাহলে তা পরিশোধ করতে হয় বৈদেশিক মুদ্রার মাধ্যমে। তাই মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুদ্রার বিনিময় হারের উপরে ট্রেড ফ্লো এবং দেখা যাচ্ছে যে প্রাইস লেভেল সবকিছু নির্ভর করে। বিনিময় হারের গতি এর মূল্যকে প্রভাবিত করে। যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয়, আমরা একটু খেয়াল করি, যদি অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হয় তখন মুদ্রার বিনিময় হারও আস্তে আস্তে পরিবর্তন হয়। অর্থাৎ দেশের ম্যাক্রো লেভেলের অর্থনীতি যদি পজিটিভলি চেঞ্জ হয় তাহলে দেশীয় মুদ্রা কিন্তু আস্তে আস্তে শক্তিশালী পর্যায়ে যায়, অর্থাৎ বিনিময় হারটা তখন পরিবর্তন হয় পজিটিভলি, অর্থাৎ দেশীয় মুদ্রা শক্তিশালী হয়। আবার যদি পরিবর্তনটা নেগেটিভ হয় তখন দেখা যাচ্ছে যে অথবা ইচ্ছাকৃতভাবে যদি কেউ যদি মুদ্রার মান অবমূল্যায়ন না করে তাহলে দেখা যাচ্ছে যে দেশের অর্থনৈতিক অবস্থা যদি ওয়েকনেস এর দিকে যায় তাহলে কিন্তু মুদ্রার ভ্যালুটাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। যখন একটি দেশের ম্যাক্রো লেভেলের ইন্ডিকেটর গুলো হেলদি না হয়, অর্থাৎ যে অর্থনৈতিক যে সামগ্রিক অবস্থা সেটা যদি দুর্বল হয় তাহলে দেখা যাচ্ছে যে সে দেশের বৈদেশিক বিনিময় হারটাও আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ সেই ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন হয়। যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকে তখন যেমন শক্তিশালী হয়, অর্থাৎ অ্যাপ্রিসিয়েশন সেটাকে বলে। এই অ্যাপ্রিসিয়েশন এবং ডিপ্রিসিয়েশনের মাধ্যমে দেখা যাচ্ছে যে একটি দেশের মুদ্রার গতি পরিমাপ করা হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের, যেমন একটা বছরের মধ্যে যদি আমরা প্রত্যেকটি মাসের স্পট রেট আলাদা আলাদাভাবে হিসাব করি তাহলে যদি দেখি যে কোনো বৈদেশিক মুদ্রা সাপেক্ষে কোনো মুদ্রার
গ্রাজুয়ালি সেটা ডেভেলপ করছে অথবা গ্রাজুয়ালি খারাপ করছে কিনা অথবা সেটা ফ্লাকচুয়েশন করতেছে কিনা, এই বিষয়গুলো পরিমাপ করাই হচ্ছে দেখা যাচ্ছে মুদ্রার বিনিময় হারের গতি। এক্ষেত্রে যদি নেগেটিভ সাইন আসে, নেগেটিভ সাইন যেটা বোঝায় যে এক্ষেত্রে বৈদেশিক মুদ্রা দুর্বল হয়ে যাচ্ছে, আর পজিটিভ সাইন আসলে দেখা যাবে যে সেই মুদ্রা শক্তিশালী হচ্ছে। যদি আমরা একাধিক টাইম পিরিয়ডের স্পট রেট বিবেচনা করে যদি আমরা এই ভ্যালুটা পরিমাপ করি, তাহলে আমরা বিনিময় হারের এই গতি প্রকৃতি বের করতে পারবো। এই গতি বের করার জন্য আমরা এই গতি প্রকৃতি নির্ণয় করার জন্য আমরা একটা সূত্র এখানে সেট করেছি, যে সূত্রটা হচ্ছে যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি ভ্যালু ইকুয়াল টু এস মাইনাস এস টি মাইনাস ওয়ান ভাগ এস টি মাইনাস ওয়ান। এখানে এস হলো রিসেন্ট স্পট রেট এবং এস টি মাইনাস ওয়ান হলো আর্লিয়ার স্পট রেট। স্পট রেটটা হলো যে দুটি কারেন্সির তাৎক্ষণিক যে বিনিময় যে রেট, সেই রেটটাকে বলা হয় স্পট রেট। এটা একটা নির্দিষ্ট সময়ে তাৎক্ষণিকভাবে হিসাব করা হয়। যদি এটার এই কারেন্সি ভ্যালুটার যদি পার্সেন্টেজ চেঞ্জটা যদি নেগেটিভ আসে, তাহলে আমরা বুঝবো যে মুদ্রা সেই কারেন্সিটা দুর্বল হয়ে যাচ্ছে, আর পজিটিভ হলে সেটা সবল হচ্ছে অর্থাৎ শক্তিশালী হচ্ছে। এখন আমরা এখানে একটা উদাহরণ সেট করেছি যে assume that spot rate of the British pound is $1.73. স্পট ব্রিটিশ পাউন্ডের স্পট রেট হলো $1.73, অর্থাৎ $1.73 দিয়ে একটা ব্রিটিশ পাউন্ড কিনা যায়, বা ব্রিটিশ পাউন্ডের এক্সচেঞ্জ রেট হলো $1.73. The expected spot rate on 1 year from now is assumed to be $1.66. What percentage depreciation does this reflect? এখানে ডেপ্রিসিয়েশনটা কি হবে, অর্থাৎ আমরা যদি বলি যে বর্তমানের যে স্পট রেট রয়েছে সেটা হলো $1.73 এবং নেক্সট টাইমে সেটা হবে সেটা হলো $1.66, তাহলে এই ক্ষেত্রে মুদ্রার গতি প্রকৃতিটা কেমন হবে? আমরা যদি আমাদের যে পূর্বের যে সেট করা সূত্রটা রয়েছে সেখানে গিয়ে যদি আমরা দেখি যে পার্সেন্টেজ চেঞ্জ ইন ফরেন কারেন্সি ভ্যালু ইকুয়াল টু এত, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেটা আসতেছে হলো -4.05%। মাইনাস যেহেতু আসছে সেহেতু বৈদেশিক মুদ্রাটা এখানে দুর্বল হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্রিটিশ পাউন্ড এখন ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে বর্তমানে একটা ব্রিটিশ পাউন্ড কিনতে $1.73 লাগে, আর সেটা নির্দিষ্ট একটা ফিউচারে সেটা হলো $1.66 লাগবে। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডলার শক্তিশালী হচ্ছে, ব্রিটিশ পাউন্ডটা দুর্বল হয়ে যাচ্ছে। আমরা আগে বলেছিলাম যে যদি নেগেটিভ সাইন আসে তাহলে বৈদেশিক মুদ্রাটা দুর্বল হচ্ছে, পজিটিভ সাইন আসলে সেটা শক্তিশালী হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা দুর্বল হয়ে যাচ্ছে। এইভাবে সাধারণত আমরা একটা দেশের বৈদেশিক মুদ্রার ক্ষেত্রে শক্তিশালী হচ্ছে কি না দুর্বল হচ্ছে সেই গতি প্রকৃতিটা আমরা নির্ণয় করতে পারি। Factors that influence exchange rate, that's very much important topic of this lecture. আমাদের লেকচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হলো factors that influence exchange rate. যে সমস্ত ফ্যাক্টর গুলো এক্সচেঞ্জ রেটকে নিয়ন্ত্রণ করে সেই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা সেই বিষয়গুলো দেখব। আমরা যদি একটা সমীকরণের মাধ্যমে সেটা দেখতে চাই তাহলে আমরা পাচ্ছি যে E equal to function of differential inflation, interest rate, income level, government
কন্ট্রোল অ্যান্ড এক্সপেকটেশন, এইগুলোর ফাংশনের ফলে আমাদের এক্সচেঞ্জ রেটটার বিনিময় হয়ে থাকে। আমরা যদি পরের স্লাইডে যাই, পরের স্লাইডে দেখতে পারবো এখানে আমাদের আগের যে ই ছিল, ই ইকুয়াল টু হলো পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য স্পট রেট, ডেল্টা INF হলো ইনফ্লেশন চেঞ্জ ইন দ্য ডিফারেন্সিয়াল বিটুইন ইউএস ইনফ্লেশন অ্যান্ড দ্য ফরেন কান্ট্রিজ ইনফ্লেশন। কারণ আমরা যদি এক্সচেঞ্জ রেট যেহেতু দুটা দেশের দুটা ভিন্ন ভিন্ন কারেন্সির মধ্যে বিনিময় হারকে বোঝায়, বিনিময়কে বোঝায়, সুতরাং এক্ষেত্রে দুটো দেশের তুলনা করতে হয়, দুটো দেশের ইনফ্লেশনের প্রয়োজন হয়, সেই জন্য এখানে ডেল্টা প্রতীকটা ব্যবহার করা হয়েছে। আর ডিফারেন্সিয়াল চেঞ্জ delta INT হলো change in the differential between the US interest rate and the foreign countries interest rate, and delta INC equal to change in the differential between the US income level and the foreign countries income level, and delta GC হলো change in the government controls, delta XP equal to change in expectation of future change rates, অর্থাৎ এখানে future expectation কিভাবে চেঞ্জ হবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে। আমরা এখন প্রত্যেকটা বিষয়ের মূল আলোচনায় যাচ্ছি। রিলেটিভ ইনফ্লেশন রেটটা আমরা কিভাবে হিসাব করব? রিলেটিভ ইনফ্লেশন রেট changes in relative inflation rate can affect international trade activity, which influences the demand for and supply of currencies, and therefore affects the exchange rate. Inflation rate চেঞ্জ করে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে চাহিদা এবং সাপ্লাই সেটাকে পরিবর্তন করার ক্ষমতা রাখে বা সেটাকে প্রভাবিত করে, এবং সেটা প্রভাবিত করার মাধ্যমে সে হলো এক্সচেঞ্জ রেটটাকে চেঞ্জ করে ফেলে। এই আলোচনায় আমরা ইনফ্লেশন শব্দটা ব্যবহার করেছি। আমরা ইনফ্লেশন সম্বন্ধে একটু ধারণা নেই যে ইনফ্লেশন হলো থমাস মানি চেঞ্জেস টু ফিউ গুডস, অর্থাৎ অনেক টাকার বিনিময়ে যদি স্বল্প পরিমাণে দ্রব্য গুডস এন্ড সার্ভিস পাওয়া যায় তাহলে তাকে ইনফ্লেশন বলে। এই ইনফ্লেশনটা হলো আমাদের অর্থনীতিতে আমাদের শরীরে ব্লাড প্রেশারের মতো। আমাদের ব্লাড প্রেশার যেমন নিয়ন্ত্রিত থাকা ভালো, ইনফ্লেশনটাও তেমনই নিয়ন্ত্রিত থাকা ভালো। অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার যেমন ভালো না, তেমনি অনিয়ন্ত্রিত ইনফ্লেশনটা অর্থনীতির জন্য ভালো না। ইনফ্লেশন বেশি হয়ে গেলেও খুব ক্ষতিকর, ইনফ্লেশন কমে গেলেও ক্ষতিকর, অর্থাৎ এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হয়। যদি একটা দেশের মানি ভলিউম বেড়ে যায় এবং সেই মানি ভলিউমের সাপেক্ষে যদি গুডস এন্ড সার্ভিস পর্যাপ্ত পরিমাণে না বাড়ে তাহলে কিন্তু ইনফ্লেশন প্রেশারটা তৈরি হয়ে যায়, এবং ইনফ্লেশন প্রেশারটা হলো প্রাইস লেভেলকে হাই করে ফেলে। প্রাইস লেভেল যখন হাই হয়ে যায় তখন পারচেজিং পাওয়ার সাধারণ মানুষের কমে যায়, এবং সাধারণ মানুষের পারচেজিং পাওয়ার কমে গেলেই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের সেই দেশে গুডস এন্ড সার্ভিসের প্রোডাকশন কমে যায়। প্রোডাকশন কমে গেলে দেখা গেল যে ইনভেস্টমেন্ট কমে যায়। ইনভেস্টমেন্ট কমে গেলে আবার মানুষের ইনকাম এবং কর্মসংস্থান থাকে না বা কর্মসংস্থান কমে, এবং দেখা যাচ্ছে কর্মসংস্থান কমে গেলে তখন আবার দেখা যাচ্ছে যে আয় এবং সঞ্চয় থাকে না, এবং আয় সঞ্চয় না থাকলে ক্যাপিটাল ফরমেশন হয় না, এবং ক্যাপিটাল ফরমেশন না থাকলে দেখা যাচ্ছে আবার পুনরায় ইনভেস্টমেন্ট হবে না। অর্থাৎ একটা দারিদ্র্যের দুষ্ট চক্রের মধ্যে প্রবেশ করে এই ইনফ্লেশন, অনিয়ন্ত্রিত ইনফ্লেশনের জন্য। তো এই ইনফ্লেশনটা দেখা যাচ্ছে যে কোনো দেশের বৈদেশিক মুদ্রার যে চাহিদা এবং সাপ্লাই রয়েছে সেটাকে পরিবর্তন করার মাধ্যমে বিনিময় হারটাকেও চেঞ্জ করে ফেলে। Consider how the demand and supply schedule would be affected if US inflation suddenly increased substantially with British inflation remained the same. এখানে আমরা দুটো দেশকে কনসিডার করেছি, একটা হলো ব্রিটিশ এবং ব্রিটেন, আর একটা হলো ইউএসএ।
এখন আমেরিকার যদি ইনফ্লেশন রেটটা যদি বেড়ে যায় এবং ব্রিটিশ ইনফ্লেশন যদি সেম থাকে তাহলে কি ঘটনা ঘটবে? এবং আমরা আরো ধরে নিলাম যে assume that both British and US firms sell goods that can serve as substitute for each other. আমেরিকান এবং ব্রিটিশ ফার্মগুলো এমন গুডস উৎপাদন করে যেগুলো হলো পরস্পরের সাবস্টিটিউট, অর্থাৎ একটার পরিবর্তে দেখা যাচ্ছে যে অন্যটা ব্যবহার করা যায়। The sudden jump in US inflation should cause some US consumers to buy more British products instead of US products. US এ যখন ইনফ্লেশন প্রেশার তৈরি হবে তখন দেখা যাচ্ছে সেখানে প্রাইস লেভেল বেড়ে যাওয়ার জন্য সেখানকার লোকজন ইউএস প্রোডাক্ট ব্যবহার না করে তারা ব্রিটিশ প্রোডাক্ট ব্যবহার করবে। At any given exchange rate, and there would be an increase in the US demand for British goods. এখন যে কোনো এক্সচেঞ্জ রেটের জন্যই তখন যেটা হবে যে ইউএস ব্রিটিশ গুডস এর চাহিদা বেড়ে যাবে, which represents an increase in the US demand for British pounds. এই যে ইউএস গুডস এর চাহিদা, ইউএস এ যে ব্রিটিশ গুডস এর চাহিদা বেড়ে গেল, চাহিদা বেড়ে যাওয়ার ফলে দেখা যাচ্ছে যে সেখানে এই যে ইউএস ব্রিটিশ গুডস চাহিদা বেড়ে যাচ্ছে, কারণ হলো যেহেতু ইউএস এর প্রোডাক্টের দাম বেড়ে গেছে, তুলনামূলকভাবে যেহেতু ব্রিটিশ সাবস্টিটিউটস প্রোডাক্ট রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে যে কনজিউমাররা সেখানে শিফট করছে ব্রিটিশ গুডসে। ব্রিটিশ গুডস এর চাহিদা বেড়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে সেখানে সেই গুডসটা ইম্পোর্ট করতে হচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে ইউএসএ ব্রিটেন যে পাউন্ড সেটার চাহিদা কিন্তু তখন বেড়ে গেছে। এবং চাহিদা যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা এখানকার যে চিত্র দেখতে পাচ্ছি যে ব্রিটিশ পাউন্ডের যে চাহিদা রেখা সেটা আপওয়ার্ড শিফট করেছে এবং শিফট করার জন্য দেখা যাচ্ছে যে এখানে সাপ্লাই যে ব্রিটেনের যে সাপ্লাইটা রয়েছে সাপ্লাই কার্ভটা কিন্তু আপওয়ার্ড শিফট করেছে এবং আপওয়ার্ড শিফট করার ফলে তারা দেখা যাচ্ছে যে একটা নতুন সাপ্লাই কার্ভ S2 এবং নতুন ডিমান্ড কার্ভ D2 তৈরি হয়েছে। এই নতুন সাপ্লাই কার্ভ S2 এবং D2 পূর্বের যে ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ছিল পাউন্ডের, সেখানে পাউন্ডের ভ্যালু পূর্বে ছিল হলো $1.55, সেখান থেকে সেটা চলে গেছে হলো 1.57, অর্থাৎ এখানে ব্রিটিশ পাউন্ডের দামটা বেড়ে গেছে এবং ব্রিটিশ পাউন্ডের দাম বেড়ে যাওয়াতে যেটা হয়েছে যে ডলারের মূল্য এখানে দুর্বল হয়ে পড়েছে ইনফ্লেশন প্রেসার থাকার জন্য। কিন্তু যদি ইনফ্লেশনের প্রেসার দুই দেশেই সমপরিমাণে থাকতো তাহলে কিন্তু এই চেঞ্জটা হতো না, এক্সচেঞ্জ রেট কিন্তু ঠিকই থাকতো। তখন যে অনুপাতে ব্রিটিশটা দুর্বল হয়েছে তখন সেটা পাউন্ডও ঠিক সেভাবে দুর্বল হয়ে যেত, তখন একটা দুর্বল একটা শক্তিশালী হতো না। In addition, আমরা চিত্রটা যে ব্যাখ্যা করব, in addition the jump in US inflation should reduce the jump in US inflation should reduce the British desire for US goods. এখানে যেটা হবে এই যে ইনফ্লেশন প্রেসার অফ ইউএস এর এখানে সেটা হলো ব্রিটিশরা তখন উচ্চ মূল্যের ইউএস প্রোডাক্টস তারা ব্যবহার করবে না and thereby reduce the supply of pounds for sale, for sale at any given exchange rate.
এবং এর ফলে যেটা হবে তারা পাউন্ডের সাপ্লাইটা হলো বিভিন্ন ধরনের বিনিময় যে রেট আছে সেটার জন্য পাউন্ডের সাপ্লাই তারা কমিয়ে ফেলবে, কারণ যেহেতু ব্রিটিশ গুডস এর চাহিদা ইউএস গুডস এর চাহিদা ব্রিটেনে কমে গেল, সেহেতু তারা এখানে অটোমেটিকলি পাউন্ডের সাপ্লাইটা বাড়াবে না। দিস মার্কেট রিঅ্যাকশনস আর illustrated in আমরা যে চিত্রটা আছে সেখানে দেখালাম। At the previous equilibrium exchange rate of $1.55, there will now be a shortage of pound in foreign exchange market. এর ফলে যেটা হবে, চাহিদা বাড়ার ফলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাইটা কমে যাবে। The increased US demand for pounds and the reduced supply of pounds or sell together place upward pressure on the value of the pound. এই যে ডিমান্ড বেড়ে যাওয়া এবং সাপ্লাইটা রিডিউস হওয়া, এই দুইটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে ব্রিটিশ পাউন্ডের ভ্যালু বাড়িয়ে দেবে, যেটা আমরা দেখলাম সেটা $1.55 থেকে $1.57 চলে গেছে। If British inflation increased rather than US inflation, this opposite dynamic would prevail. এক্ষেত্রে যদি ব্রিটিশ ইনফ্লেশন হয় এবং আমেরিকাতে সেটা যদি স্থির থাকে, তাহলে কিন্তু অপোজিট ঘটনা ঘটবে, অর্থাৎ সেক্ষেত্রে ডলার শক্তিশালী হবে এবং পাউন্ড দুর্বল হয়ে যাবে। এইভাবে ইনফ্লেশন রেটটা হলো এক্সচেঞ্জ রেট নিয়ন্ত্রণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনা প্রায় শেষ প্রান্তে চলে আসছি। আজকের মতো অনলাইন শ্রেণী কার্যক্রম এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।